আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি আমার দেশ টপ নিউজে। সঙ্গে আছি তাহমিনা তাসির। শুরুতেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। জুলাই শহীদদের কবরের ফলকে ফিরে পেল নাম। রায়ের বাজারে ডিএনএতে শনাক্ত 114 শহীদ। বিএনপিকে ভোট দিতে চায় 70% মানুষ। ইএএসডির জরিপ। রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে ইসিতে প্রথম দিনে 42 আপিল। বেগম খালেদা জিয়ার জন্য পাকিস্তানের প্রধানমন্ত্রীর দোয়া ও মোনাজাত। জামিনের পর রাতেই কারামুক্ত সুরভি। এবার বিস্তারিত। রায়ের বাজার বুদ্ধিজীবী কবরস্থানে সেই নামহীন নম্বরাঙ্কিত কবরগুলো আজ আর অজানা নেই। 2024 সালের জুলাই মাসের উত্তাল দিনগুলোতে রাজপথে প্রাণ হারানো 114 জন শহীদের পরিচয় ডিএনএ পরীক্ষার মাধ্যমে শনাক্ত করেছে বাংলাদেশ পুলিশের অপরাধ তদন্ত বিভাগ সিআইডি। সোমবার এক মর্মস্পর্শী অনুষ্ঠানে এই তথ্য নিশ্চিত করে স্বজনদের হাতে তুলে দেওয়া হয় তাদের প্রিয়জনের কবর চিহ্নিতকরণের দলিল। শীতের নরম রোদে ঝলমল করছিল নতুন বসানো নামফলকগুলো। একদিকে শেরপুরের ড্রাইভার আসাদুল্লাহ, যিনি উত্তরা থেকে নিখোঁজ হয়েছিলেন 19 জুলাই। অন্যদিকে ময়মনসিংহের মাহিম, যার নিখোঁজের তারিখই মনে নেই পরিবারের। মুন্সিগঞ্জের সোহেল রানা, যিনি ছিলেন 4 ভাই 1 বোনের সংসারের ছাদ। ফেনীর টাইলস মিস্ত্রি রফিকুল ইসলাম, পিরোজপুরের কম্পিউটার প্রশিক্ষক রফিকুল ইসলাম, চাঁদপুরের ফার্নিচার শিল্পী পারভেজ ব্যাপারী। একটি একটি নাম আজ ইতিহাসের পাতায় ও কবরের ফলকে স্থান পেয়েছে। জাতিসংঘের বিশেষজ্ঞ মরিস টিডবল বিন্স ও ডক্টর লুইস ফন্ডেরিডারের তত্ত্বাবধানে আন্তর্জাতিক মিনেসোটা প্রোটোকল অনুসরণ করে গত 7 থেকে 27 ডিসেম্বর কবর উত্তোলন ও ডিএনএ নমুনা সংগ্রহ করা হয়। এই মানবিক অভিযানের নেতৃত্বদানকারী সিআইডি প্রধান অতিরিক্ত আইজিপি মোহাম্মদ সিবগাত উল্লাহ বলেন, আমরা শুধু মরদেহ শনাক্ত করছি না, আমরা ইতিহাস সংরক্ষণ করছি, ন্যায় বিচারের ভিত্তি তৈরি করছি। তার কণ্ঠে আবেগ ধরা পড়ে যখন তিনি জানান এ পর্যন্ত 9টি আবেদনের 8টিরই ফলাফল ইতিবাচক। অনুষ্ঠানে উপস্থিত সরকারের 3 উপদেষ্টা এই প্রক্রিয়ার গভীর মানবিক তাৎপর্য তুলে ধরেন। মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ফারুক আজম বলেন, পরিচয়হীনভাবে তারা আর পড়ে থাকবে না, রাষ্ট্র এখন তাদের আপনজন হিসেবে গ্রহণ করছে। এলজিআরডি মন্ত্রণালয়ের উপদেষ্টা আদিলুর রহমান খান একে মানবিক দায়িত্ব আখ্যায়িত করে বলেন, রাষ্ট্র দেখিয়েছে প্রতিটি নাগরিকের মৃত্যু সম্মানিত হওয়া উচিত। স্বাস্থ্য মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত উপদেষ্টা ডাক্তার সাইদুর রহমান ফরেনসিক বিজ্ঞানের ভূমিকার প্রশংসা করে বলেন, আমরা নিশ্চিত করেছি যাতে কোনো ধাপে অবহেলা না ঘটে। কবরের পাশে দাঁড়িয়ে আসাদুল্লাহর বৃদ্ধ মা কিংবা সোহেল রানার ভাইয়ের বুক ফাটা কান্নায় কেঁপে উঠেছিল পুরো এলাকা। এক স্বজন ফুপিয়ে বলেছিলেন, অন্তত এখন জানি ও কোথায় ঘুমিয়ে আছে। এই জানতে পারাই ছিল 1.5 বছরেরও বেশি সময়ের অনিশ্চয়তার অবসান। রায়ের বাজারের বাতাস আজ ভারী বেদনায়, তবে তাতে মিশেছে এক গভীর মর্যাদার স্বাদ। নামহীন কবরগুলো আজ নাম ফিরে পেয়ে ইতিহাসের অংশ হয়ে রইল। রাষ্ট্রের এই কার্যক্রম যেন ঘোষণা করছে প্রতিটি জীবনই মূল্যবান এবং কোনো নামই চিরতরে হারিয়ে যাবে না। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রায় 70% ভোটার বিএনপিকে ভোট দিতে আগ্রহী বলে এক জনমত জরিপে উঠে এসেছে। একই জরিপে জামায়াতে ইসলামীর পক্ষে জনসমর্থন দেখানো হয়েছে 19%। বেসরকারি গবেষণা সংস্থা এমিনেন্স অ্যাসোসিয়েটস ফর সোশ্যাল ডেভেলপমেন্ট এই জরিপ পরিচালনা করেন। সোমবার বিকেলে রাজধানীর ফার্মগেটের কেআইবি মিলনায়তনে জরিপের ফলাফল উপস্থাপন করেন সংস্থাটির প্রধান নির্বাহী কর্মকর্তা শামীম হায়দার তালুকদার। তিনি জানান, সারা দেশের 300টি সংসদীয় আসন থেকে সশরীরে 20,495 জনের মতামত সংগ্রহ করা হয়েছে। গত বছরের 20 ডিসেম্বর থেকে চলতি বছরের 1 জানুয়ারি পর্যন্ত এই জরিপ কার্যক্রম পরিচালিত হয়। জরিপ প্রতিবেদনের ফলাফল তুলে ধরে শামীম হায়দার বলেন, আগামী নির্বাচনে কাকে ভোট দিবেন এমন প্রশ্নের জবাবে 70% উত্তরদাতা জানিয়েছেন তারা বিএনপিকে ভোট দিতে চান। 19% ভোটার জামায়াতে ইসলামীর পক্ষে মত দিয়েছেন। এছাড়া 2.6% মানুষ এনসিপিকে ভোট দেওয়ার আগ্রহ প্রকাশ করেছেন এবং 5% অন্যান্য রাজনৈতিক দলকে ভোট দেওয়ার কথা জানিয়েছেন। জরিপে অংশ নেওয়া 0.2% মানুষ জানিয়েছেন তারা ভোট দেবেন না। জরিপে উত্তরদাতাদের সামনে মূলত 4টি প্রশ্ন রাখা হয়েছিল। কোন দল সরকার গঠন করবে এমন প্রশ্নের জবাবে বিএনপির পক্ষে বেশি জনমত ছিল। 77% মানুষ মনে করেন
বিএনপি জয়ী হয়ে সরকার গঠন করবে আর জামায়াতে ইসলামী সরকার গঠন করবে বলে মনে করেন 17% মানুষ। আর 1%-এর বেশি মানুষ মনে করেন আগামী নির্বাচনে এনসিপি সরকার গঠন করবে। জরিপে আগামী নির্বাচনে কে বিজয়ী হবে এমন প্রশ্নের উত্তরে 74% উত্তরদাতা মনে করেন বিএনপি জয়ী হবে। 18%-এর মতে জামায়াতে ইসলামী নির্বাচনে বিজয়ী হবে। এছাড়া 1.7% মানুষ মনে করেন এনসিপি জয় পেতে পারে। জরিপে অংশ নেয়া 1%-এর কিছু বেশি মানুষ জাতীয় পার্টির বিজয়ের সম্ভাবনার কথাও জানিয়েছেন। গত নির্বাচনে কাকে ভোট দিয়েছিলেন বা দেওয়ার ইচ্ছে ছিল এমন প্রশ্নের জবাবে 35% মানুষ জানিয়েছেন তারা বিএনপিকে ভোট দিতে চেয়েছিলেন। 27% মানুষ জানিয়েছিলেন তারা আওয়ামী লীগকে ভোট দিয়েছেন বা দিতে চেয়েছিলেন। অন্যদিকে জামায়াতে ইসলামীকে ভোট দিতে চেয়েছিলেন 5%-এর বেশি মানুষ। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়নপত্র যাচাই বাছাইয়ের রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে সোমবার প্রথম দিনে নির্বাচন কমিশনে 42টি আপিল আবেদন জমা পড়েছে। এর মধ্যে 39টি হচ্ছে মনোনয়নপত্র বাতিলের বিরুদ্ধে আর 2টি হচ্ছে মনোনয়নপত্র গ্রহণ করায়। মোট 10টি অঞ্চলের মধ্যে 9টি থেকে আজ আপিল আবেদন এসেছে। এর মধ্যে ঢাকা থেকে সবচেয়ে বেশি 15টি আপিল করা হয়েছে। ফরিদপুর থেকে 7টি, রাজশাহী ও কুমিল্লা থেকে 5টি করে, রংপুর ও খুলনা থেকে যথাক্রমে 3টি, বরিশাল ও ময়মনসিংহ থেকে 1টি করে এবং চট্টগ্রাম থেকে 2টি আপিল করা হয়েছে। আজ সিলেট থেকে কোনো আপিল জমা পড়েনি। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থিতা বাতিল ও গ্রহণে রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে সোমবার থেকে আপিল কার্যক্রম শুরু হয়েছে। এজন্য রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে অঞ্চল ভিত্তিক 10টি বুথ স্থাপন করা হয়েছে। আগামী 9 জানুয়ারি বিকেল 5টা পর্যন্ত প্রার্থী, ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠান, সরকারি সেবাদানকারী প্রতিষ্ঠান বা প্রার্থী লিখিতভাবে ক্ষমতাপ্রাপ্ত কেউ ইসিতে আপিল করতে পারবেন। আপিল নিষ্পত্তির জন্য 10 জানুয়ারি থেকে 18 জানুয়ারি পর্যন্ত কমিশনে শুনানির আয়োজন করা হবে। নির্বাচন ভবনের অডিটোরিয়ামে এসব শুনানি অনুষ্ঠিত হবে। পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ বাংলাদেশ হাইকমিশনে গিয়ে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মৃত্যুতে শোক প্রকাশ করে শোক বইতে স্বাক্ষর করেছেন। সোমবার পাকিস্তান সরকারের পাশাপাশি দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় তাদের এক্সে এ তথ্য জানিয়েছে। এদিকে পাকিস্তানে বাংলাদেশ হাইকমিশন এক বিজ্ঞপ্তিতে জানায়, পাকিস্তানের প্রধানমন্ত্রী মোহাম্মদ শাহবাজ শরীফ সোমবার বিকেলে ইসলামাবাদে বাংলাদেশ হাইকমিশনের শোক বইতে স্বাক্ষর করেন। বাংলাদেশ হাইকমিশনে পাকিস্তানের প্রধানমন্ত্রীকে অভ্যর্থনা জানান ভারপ্রাপ্ত হাইকমিশনার ইসরাত জাহান, প্রেস কাউন্সিলর মোহাম্মদ তৈয়ব আলী ও কাউন্সিলর সর্দার মোহাম্মদ নোমানুজ্জামান। এ সময় পাকিস্তানের প্রধানমন্ত্রীর সঙ্গে ছিলেন পাকিস্তানের কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রী আতাউল্লাহ তারার এবং প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী তারিক ফাতিমি। গাজীপুরের কালিয়াকৈরের থানায় করা চাঁদাবাজির মামলায় গ্রেফতার জুলাই যোদ্ধা তাহারিমা জান্নাত সুরভিকে কারাগার থেকে মুক্তি দেওয়া হয়েছে। সোমবার রাত 7:38 তিনি গাজীপুর জেলা কারাগার থেকে মুক্তি পান। এর আগে দুপুরে তাকে 2 দিনের রিমান্ড দিলেও সন্ধ্যায় অন্য একটি আদালত 4 সপ্তাহের অন্তর্বর্তীকালীন জামিন দেন। গাজীপুর জেলা কারাগারের জেলার সর্বোত্তম দেওয়ান কারামুক্তির বিষয়টি নিশ্চিত করেন। মুক্তিলাভের পর কারা ফটকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং জাতীয় নাগরিক পার্টি এনসিপির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। দুপুরে জুলাই যোদ্ধা তাহারিমা জান্নাত সুরভিকে গাজীপুর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত 2-এর বিচারক সৈয়দ ফজলুল মাহাদির আদালতে তোলা হয়। শুনানি শেষে 2 দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। এ সময় আদালত চত্বরে জুলাই যোদ্ধারা এই আদেশের বিরুদ্ধে বিক্ষোভ প্রদর্শন করেন। বিকেলে সুরভির পক্ষে তার আইনজীবী এই রিমান্ড আদেশের বিরুদ্ধে অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত 1-এর আদালতে রিভিশন আবেদন করেন। সন্ধ্যায় উভয় পক্ষের শুনানি শেষে আদালতের বিচারক ও ভারপ্রাপ্ত জেলা জজ অমিত কুমার দে সুরভির রিমান্ড বাতিল করে 4 সপ্তাহের অন্তর্বর্তীকালীন জামিন দেন। এখনকার মতো এ পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আমার দেশের সঙ্গে। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন। আল্লাহ হাফেজ।